ক্ষমতা ভোগের বস্তু নয় বললেন প্রধানমন্ত্রী, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। গণটিকা কার্যক্রমের ব্যবস্থাপনায় সন্তুষ্টি, করোনায় আরও 52 জনের মৃত্যু। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আওয়ামী লীগ আদর্শ, নীতি ও সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে। আর যারা উড়ে এসে জুড়ে বসে তারা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করলেও জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না। হাতের মুঠোয় ভূমি সেবা নিশ্চিতে ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, ভোগান্তি এড়াতে এক ছাদের নিচে ভূমি সেবা নিশ্চিতের পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি সেবা ডিজিটালাইজড কার্যক্রমের উদ্বোধনী আয়োজন। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভোগান্তি এড়াতে এবং সময় বাঁচাতে এক ছাদের নিচে ভূমি সেবা ডিজিটালাইজড করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ভূমি অফিসগুলি এখানে সেখানে ছড়ানো ছিটানো ছিল, তো আমরা আস্তে আস্তে সব বিষয়ে একটা আলাদা ভবন করে অফিসগুলিকে এক জায়গায় নিয়ে এসে মানুষ যেন সব রকম সেবা একই জায়গায় থেকে পেতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছি। মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে ভূমি সেবাটা যেন হাতের মুঠোয় পায় সেই ব্যবস্থাটাই আমরা করতে চেয়েছি। ৭৫ পরবর্তী অবৈধ ক্ষমতা দখলের পালায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আন্তরিকতা, আদর্শ, নীতি ও সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানান সরকার প্রধান। আমরা একটা আদর্শ নিয়ে কাজ করি, একটা নীতি নিয়ে কাজ করি, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করি। কেন করি? কারণ এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগের কর্মীরা, পাশে থেকেছে এদেশের জনগণ। কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতায় বসে তাদের সে দায়বদ্ধতা থাকে না, ক্ষমতাটাকে তারা ভোগের একটা জায়গা বানায়। দেশের শিল্পায়ন হচ্ছে, পাশাপাশি রপ্তানি ও ক্রয় ক্ষমতা বাড়ছে, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। করোনায় প্রতিবন্ধকতা কাটিয়ে অর্থনীতির গতি অব্যাহত রাখতে সরকার অপ্রতিরোধ্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এই করোনা ভাইরাস যদিও আমাদের কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তো আমরা না, সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিয়েছে। তার মাঝেও আমাদের অর্থনৈতিক গতিশীলতা কিন্তু অব্যাহত আছে। হয়তো সুস্থ অবস্থায় আমরা যেটা করতে পারতাম সেটা না পারলেও আমরা কিন্তু থেমে যাইনি, কাজে আমরা থেমে যাব না, আমরা এদেশকে এগিয়ে নিয়ে যাব। 2041-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে আধুনিক বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ তার এগিয়ে যাওয়া অব্যাহত রাখবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গণটিকা পেতে দীর্ঘ লাইনে অপেক্ষার পরও দ্বিতীয় ডোজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট টিকাগ্রহীতারা। কেন্দ্রগুলোতে টিকাগ্রহীতাদের সহায়তা করেছেন জনপ্রতিনিধিরা। আগামীকাল শেষ হবে এই কার্যক্রম। মাহমুদ হাসানের রিপোর্ট। গণটিকার দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা। এরপরও দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরে স্বস্তি। ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন টিকাগ্রহীতারা। এটা অনেকে পায়নি, আমরা দিতে পারছি, এর জন্য খুব আনন্দ লাগছে। কোনো সমস্যা হয় নাই, নিয়ম শৃঙ্খলা ভালো আছে। কিছু পাইতে হইলে কষ্ট করতে হইব, আমরা টিকা পাবো ইনশাল্লাহ, এবং আমাদের সিরিয়াল আছে। খুব সুন্দরভাবে দিয়েছি আমরা টিকা, খুব শৃঙ্খলাভাবে চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি পেয়ে গিয়েছি, আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ গ্রহীতাদের ফোন নম্বরে মেসেজ এবং কল করে এনে টিকা দিচ্ছেন জনপ্রতিনিধিরা। নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে এমন উদ্যোগ নিয়েছেন তারা।
যতক্ষণ পর্যন্ত আমাদের ভ্যাকসিন এটা শেষ না হবে, ভ্যাকসিন যারা গ্রহণ করেছে, যারা এখনও দ্বিতীয় ডোজ গ্রহণ করেনি 10 তারিখে, ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যাকসিন আমরা দিব। দল মত নির্বিশেষে সকল দলের লোকে এখানে আজকে টিকা দিচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে 1,13,400 এবং দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে 1,57,133 বাসিন্দাকে দেয়া হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 9.07%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় 52 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 26,736। 799টি ল্যাবে 27,528 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,840 জন। মোট শনাক্ত 15,22,302 জন। নতুন 3,840 জন সহ সুস্থ হয়েছেন 14,64,594 জন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 17, চট্টগ্রাম বিভাগে 13 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.76% এবং সুস্থতা 96.21%। আগামী বছরের শুরুতে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় শূন্য রেখায় সাংবাদিকদের তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। এর মধ্যে ভারতের অংশের কাজ এগিয়ে গেছে, বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি রয়েছে। ভারতে ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ভ্যাকসিন উৎপাদন বেড়েছে, ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন এবং সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে, শীঘ্রই ভ্যাকসিনও সরবরাহ করা যাবে। पिछले 4 महीने में ट्रेड बढ़ा है दोनों तरफ से। रेल के माध्यम से और भी गुड्स मूवमेंट हो रहा है, और अगर हमारा जो दोनों देश का काम हो रहा है रोड्स को अच्छा बनाने में, रेल को और मजबूत कराने में, वाटर बॉडी को भी यूज़ कराने के लिए, तो मेरे ख्याल में दोनों देशों को फ़ायदा होगा। जैसे कि हम ऑक्सीजन सप्लाई चालू करा सके हैं, बाकी ऑक्सीजन मटेरियल का भी सप्लाई हो रहा है बांग्लादेश में, तो वैक्सीन भी जल्द ही शुरू होना चाहिए। মহামারীর কারণে দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের স্কুলমুখী করাটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি 12 সেপ্টেম্বর থেকে সব শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে এনে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মেহেদী হাসানের রিপোর্ট। প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতার হার বৃদ্ধিতে পৃথিবীতে সফল রাষ্ট্রগুলোর একটি বাংলাদেশ। সরকারের হিসেব বলছে দেশের সাক্ষরতার হার বর্তমানে 75.6%। 2010 সালে যা ছিল 56.8%। তবে করোনা সংকটের পর বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান, গণশিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও বন্ধ। এতে স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে 12 সেপ্টেম্বর খুলছে স্কুল ও কলেজ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, এরপরই আসলে ঝরে পড়ার প্রকৃত হার বোঝা যাবে। ওরা নাকি হিসাব করে দেখছে আমার 60% বাচ্চা ঝরে গেছে, আমি এখন স্কুলে খুলি নাই। ঝরে পড়লেও তাদের অত চিন্তা করার দরকার নাই। আমাদের আনুষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে আমরা ঝরে পড়া রোধ করবো ইনশাল্লাহ। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী। বই কিনছে, চাটি কিনছে, পাটি কিনছে, ভারী কিনছে, লাঠি কিনছে, কোন সেন্টারে গেলে পাই না খুঁজে। বিষয়টা দেখবার বিষয়, ভাববার বিষয়। সরকার কোটি কোটি টাকা দিবে আর সেই টাকা অপচয় হবে, এটা কিন্তু মানা যায় না। স্কুলে মিড ডে মিল চালু করতে সরকারের পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। যে যেখানে যে দায়িত্ব আছেন সঠিকভাবে একটু কাজ করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চলছে না। আর পরিবারের আয়ে টান পড়ায় অনেক শিশু নিয়োজিত হয়েছে উপার্জনমুখী কর্মকাণ্ডে। এর ফলে সাক্ষরতার হার খানিকটা কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
শুধুমাত্র নাম লিখতে পারাই সাক্ষরতা নয়, পড়তে পারা, পড়ে বুঝতে পারা, লেখার মাধ্যমে ভাব প্রকাশের পাশাপাশি গাণিতিক উপায়ে হিসাব করতে পারার দক্ষতা অর্জনকারী ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বলা হয়ে থাকে। মাছ ধরতে টু গেল তার সাথে সাথে। দেশে প্রতি বছরই বাড়ছিল এমন মানুষের হার। সবশেষ 2020 সালে সাক্ষরতার হার ছিল 74.70%। কিন্তু করোনা মহামারীর কারণে গেল বছরের 17 মার্চ থেকে বন্ধ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, চলছে না উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। আর পরিবারের আয় কমায় অনেক শিশু পাঠ্য বই ছেড়ে নিয়োজিত আয়বর্ধক কর্মকাণ্ডে। বাল্যবিবাহের শিকারও হয়েছে অনেকে। স্কুলে কিংবা লার্নিং সেন্টারে যদি সে যায়, দেখা গেল যে সে যে কয়েক ঘন্টা সময় ব্যয় করে, এর বিনিময়ে সে যদি না যেত, সে হয়তো দোকানে কাজ করতো, ফসলি জমিতে কাজ করত, কারখানায় কাজ করত, সে কিছু ইনকাম করতো, তার ফ্যামিলি উপকৃত হতো। তো এই কারণে সে কর্মসংস্থানে যে সে চলে গেল তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, এর ফলে কিন্তু সে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন চর্চার অভাবে অনেকেই স্বাক্ষর জ্ঞান হারিয়ে ফেলেন। করোনার এই 1.5 বছরে বাংলাদেশেও এমনটা ঘটেছে, আর তাই সাক্ষরতার হার কমার আশঙ্কা করছেন তারা। ক্লাস 5 পর্যন্ত সে পড়াশোনা শেষ করেছে, সে যে কম্পিটেন্সিগুলো সে শেষ করার কথা, প্রান্তিক যোগ্যতাগুলো অর্জন করার কথা, সে কিন্তু এই যোগ্যতাগুলো অর্জন করতে পারছে না। তার মানে তার রিডিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে গ্যাপগুলো কিন্তু রয়ে গেছে। কেউ দেখা যাচ্ছে যে পরিপূর্ণ স্বাক্ষর হচ্ছে না, তারা অর্ধ স্বাক্ষর হিসেবে রয়ে গেল। স্বাক্ষরতাটা যাতে সাস্টেইন করে, পাশাপাশি আরো অগ্রসর স্বাক্ষর সে হয়, এই জন্য এই কন্টিনিউইং এডুকেশনটা দরকার আছে। এদিকে 12 সেপ্টেম্বর প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে সরকার। সব শিশুকে ফের স্কুলমুখী করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া বেসরকারি স্কুলগুলো চালু এবং প্রাথমিক শিক্ষার সরকারি বেসরকারি উদ্যোগগুলো উজ্জীবিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এই যে 1.5 বছর একটা গ্যাপ রয়ে গেল, সে কিন্তু একটু বিব্রত বোধ করবে অনেকদিন পরে স্কুলে এসে নতুন জায়গায় যাওয়ার মতো করে। তো শিক্ষকদেরকে কিন্তু এই জিনিসটাতে মনোযোগ দিতে হবে এবং শিক্ষকরা যাতে ওরিয়েন্টেড হয় সেই ব্যবস্থাটা সরকার নিতে হবে। দেশকে নিরক্ষর মুক্ত করতে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মেঘ, পাহাড় আর স্বচ্ছ জলের খেলায় মেতে উঠেছে প্রকৃতি। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা দীর্ঘ লকডাউনের পর যেন আবার ফিরে পেয়েছে প্রাণ। মনোমুগ্ধকর এই প্রকৃতির রূপ দেখতে প্রতিদিনই ছুটে আসছেন পর্যটকরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েশ খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সিলেট শহর থেকে 30 কিলোমিটার উত্তর দিকে এগুলেই সারি সারি পাহাড়। এখানে পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ জলের ঢেউ আর স্রোত আকৃষ্ট করে পর্যটকদের। এই পাহাড়ের পাদদেশেই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা। একই সাথে পাহাড় পেলেন, একই সাথে পাথর, একই সাথে পানি। আমার মনে হয় আনন্দ উপভোগ করার মতো একটা সুন্দর পরিবেশ। সাদা পাথর অনেক সুন্দর, আমি অনেক এনজয় করব। দীর্ঘ লকডাউনের পর ঘরবন্দি মানুষের পদচারণায় সাদা পাথর যেন পেয়েছে প্রাণ। দিনভর স্বচ্ছ পানি আর সাদা পাথর দেখে মুগ্ধ পর্যটক। স্বাস্থ্যবিধি মানতে গেলে আমরা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু তারপরে আসা উচিত। দীর্ঘদিন লকডাউনের পর এই যে ফ্যামিলির সাথে বেড়াতে আসছি, ঘুরতে, খুব ভালো লাগতেছে। লকডাউনে বাসা রাখতে তো খুবই খারাপ অবস্থা ছিল, তাই এখন ভীষণ ভালো। অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, খুবই ভালো লাগলো এখানে। পর্যটকদের করোনা সংক্রমণ এড়াতে পর্যটন এলাকায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশ প্রশাসনের। পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপত্তার সহিত পর্যটন কেন্দ্রে মুভমেন্ট করতে পারেন সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। এই পর্যটন এলাকায় প্রতিদিন 2 থেকে 3 হাজার দর্শনার্থী আসেন। ছুটির দিনগুলোতে তা বেড়ে হয় প্রায় 10,000-এর মতো। রত্না জামান, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ফরিদপুরে 1 মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। বিএনপিকে জনগণের আস্থাহীনতার আরেক নাম বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতি এখন বিএনপির রাজনীতি। সেজন্য তারা সাদাকে সাদা বলতে পারে না কালোকে কালো বলতে। অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। এ বাস্তবতা তারা এখনো উপলব্ধি করতে পারছে কিনা জানি না, কিংবা পারলেও নেতারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে, কর্মীদের চাঙ্গা রাখতে নানান মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য। আওয়ামী লীগ আমলা লীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, বর্তমানে সংসদে তোষামোদি ছাড়া আর কিছুই হয় না। তারই ফলশ্রুতিতে জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করা হয়। সরকার দেশকে পরিকল্পিতভাবে বিরাজনীতিকরণ করতে চায় বলেও অভিযোগ করেন ফখরুল। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি তাদের নেই। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এখন এই সরকার তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে এবং প্রকৃতপক্ষে এই আমলাতন্ত্র আমলা লীগ হয়ে গেছে। এরা তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই এখন তারা এই তথাকথিত নির্বাচন খেলা করে এবং এই গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে তারা এখানে মানুষের অধিকারগুলোকে সমস্ত কেড়ে নিয়েছে। রংপুর, চট্টগ্রাম এবং লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। রাতে শ্বশুরবাড়ি থেকে শালককে নিয়ে মোটরসাইকেলে রংপুরের বদরগঞ্জে যাচ্ছিলেন ৩ জন। বজলল্লার হাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইউসুফ আলী এবং হাসপাতালে নেবার পর রনি ও নাহিদ শিকদার মারা যান। এতে চট্টগ্রামে মিরেসরাইতে 2টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নোয়াখালী কোম্পানিগঞ্জে 23 মামলার আসামি শহীদুল্লাহ ওরফে কেচ্ছা রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি, একটি শর্টগান এবং 5 রাউন্ড গুলি জব্দ করা হয়। রাতে কোম্পানিগঞ্জের লোহারপুর এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বসুরহাট বাজারে চলতি বছরের 13 মে প্রকাশ্যে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে গুলি করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসে কেচ্ছা রাসেল। পুলিশ বলছে 6 মাসের বেশি সময় ধরে নোয়াখালী কোম্পানিগঞ্জে চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতার মূল হোতা এই রাসেল। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভোলায় প্রান্তিক জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। 50 জন জেলেদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে লাইফ জ্যাকেট, রেডিও, রেইনকোট, টর্চ লাইট ও লাইফ বয়া। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সুদূরচর ক্যাম্প পরিদর্শন করেন মহাপরিচালক। এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মঞ্জুরুল করিম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কোথাও কোথাও এখনো পানি বিপদসীমার উপর দিয়ে রয়েছে। এদিকে পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অন্যদিকে শরীয়তপুরে পদ্মার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের আরও একটি রিপোর্ট। ফরিদপুরে গত 2 দিন ধরে পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে এখনও পদ্মার পানি বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত 1 মাস ধরে জেলার 7টি উপজেলার 23 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকায় দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবারের সংকট। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী, ঝিনাই সহ সব শাখা নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপরে বইছে। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দী। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদী সহ সবগুলো নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাড়িঘর থেকে এখনও নামেনি পানি। পানির মধ্যে থাকতে থাকতে ঘাও প্রসার হয়েছে, হাত পাও সব পাও হয়েছে ঘাওতে।
গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি বেড়ে কালিয়াকৈরের ঢালজোড়া ও সূত্রাপুর ইউনিয়নের 10টি গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে পদ্মার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের মধ্যাঞ্চলীয় জেলা শরীয়তপুরে। পদ্মাপাড়ের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার প্রায় 30টি গ্রামে পানি ঢুকেছে। প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা চতুর্থ দিনে 6 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন ঘটনাস্থলের নিকটবর্তী বাইতুন নূর জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম। তিনি মসজিদের ছাদ থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে আদালতকে জানিয়েছেন। তৃতীয় দফায় অন্য আসামিদের সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী 20, 21 এবং 22 সেপ্টেম্বর। বাদীপক্ষের আইনজীবীরা জানান, ইমাম শহীদুল ইসলাম পুরো ঘটনা আদালতের কাছে তুলে ধরেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, মসজিদের ছাদ থেকে মেরিন ড্রাইভ সড়কের ঘটনা স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। উনি তো বলেন না যে আমি লিয়াকত গুলি করতে দেখছি, এটা তো বলেন নাই। উনি সত্যই বলছেন। পরে প্রদীপের গোলা দেখছেন, প্রদীপ আসছে, নামছে, বুকে লাথি মারছে, ঘায়ে দিয়ে ইয়ে করছে, এগুলা বলছে। তাহলে এগুলা তো একদম ন্যাচারাল উইটনেস। এগুলো অতিরঞ্জিত মিথ্যা যে মাদক, মানব পাচার, সন্ত্রাস এবং ডাকাতির সাথে যারা যুক্ত ছিল এবং যাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ সরকারি কর্মকর্তা হিসেবে নিতে গিয়ে যারা ক্ষুব্ধ হলেন, তাদের প্ররোচনায় কিন্তু এই সাক্ষীগুলো সাক্ষ্যদান করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাসানচর থেকে পালিয়ে আসা 19 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সলিমপুরের উপকূল থেকে তাদের আটক করা হয়। এসব রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালী ভাসানচরে পুনর্বাসন করা হয়েছিল। সেখান থেকে তারা পালিয়ে আসে। বিষয়টি জানার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়। এরই সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্ষমতা ভোগের বস্তু নয় বললেন প্রধানমন্ত্রী, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। গণটিকা কার্যক্রমের ব্যবস্থাপনা সন্তুষ্টি, করোনায় আরও 52 জনের মৃত্যু। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21@stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।